দেখুন, এতক্ষণে এটা স্পষ্ট গতকাল যেটা হয়েছিল সেটা বিস্ফোরণ নয়, সেটা একটি আত্মঘাতী জঙ্গি হামলা। এবং এই জঙ্গি হামলার নেপথ্যে পাকিস্তান তাদের থাকার সম্ভাবনা রয়েছে একাধিক জঙ্গি গোষ্ঠীর থাকার, এবং হোয়াইট কলার টেরর মডিউল নামে একটি নতুন টেরর মডিউলের কথাও সামনে আসছে। শিক্ষিত সমাজে প্রতিষ্ঠিত যুবকদের র্যাডিক্যালাইজ করে তাদের দিয়ে সন্ত্রাসের কার্যকলাপ করানো, এটাই এই টেরর মডিউলের একেবারে মূল লক্ষ্য। কিন্তু এই সমস্ত কিছু বলার পরেও একটা জিনিস থেকে নজর ঘোরানো যায় না, তা হলো ইন্টেলিজেন্স ফেলিয়ার। ইন্টেলিজেন্স ছিল, গতকাল প্রচুর গ্রেফতারি হয়েছে, কিন্তু ডক্টর উমার নামক যে জঙ্গি, যে আত্মঘাতী জঙ্গি, ফিদাইন জঙ্গি, গতকাল লালকেল্লায় এই প্যানিক ব্লাস্টটা করলেন, তার ইন্টেলিজেন্স দিল্লি পুলিশের কাছে ছিল না কেন? কিভাবে একের পর এক সরকারি হাসপাতালে, আল ফাতার মতো সরকারি হাসপাতালে এই ডাক্তাররা AK-47 নিয়ে ঢুকে নিজেদের লকারে AK-47 লুকিয়ে রাখলেন? আর কিভাবে এই বিস্ফোরক বোঝাই গাড়ি লালকেল্লার পার্কিং লটে পৌঁছে গেল, 3 ঘন্টা দাঁড়িয়ে রইল, কোনো নিরাপত্তারক্ষী তা চেক করলো না? এইগুলো নিয়েও তো কথা বলতে হবে, বিশেষ করে ঘটনার কেন্দ্রস্থল যখন একেবারে দেশের রাজধানী, ন্যাশনাল ক্যাপিটাল, এবং যেখানে হুকুম চলে অমিত শাহ। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে কর্নেল ব্রিগেডিয়ার প্রণব ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছেন অরিজিৎ বক্সী, বিজেপির মুখপাত্র, রয়েছেন কৃষাণু মিত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, এবং সুভাষিস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, কূটনৈতিক এবং সিকিউরিটি অ্যানালিস্ট। আমি সুভাষিসের কাছে পরে যাব, আমি প্রথমে অরিজিৎ বাবুকে দিয়ে শুরু করবো। অরিজিৎ বাবু, অল ক্লেমস, অল চেস্ট থাম্পিংস, টুডে ইউ নিড টু হ্যাং ইউর হেড ইন শেম। Your Minister of Home Affairs could not protect his own turf. And please do not come up with a second narrative. You could not. Please accept it. Let me say what I can come up. Please don't narrate my version. বিষয়টা হচ্ছে, আপনি আপনার মতো ভাবে দেখতেই পারেন, বা অনেকে অনেকের মতো করে ভাবতে পারেন। ঠিকই যেটা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক। আমাদের 12 জন সহনাগরিক মারা গেছেন, আমরা তার জন্য মর্মাহত। শুধু ভারতীয় জনতা পার্টি বলে না, অ্যাক্রস দ্য পলিটিক্যাল লাইন, অ্যাক্রস দ্য পলিটিক্যাল ফ্র্যাটার্নিটি, প্রত্যেকটা মানুষ, নেতা থেকে কর্মী, সবাই দুঃখিত যে ঘটনা ঘটেছে। কিন্তু আপনি যদি ব্যর্থতা বা সাফল্যের দিকে দেখেন, সাফল্যের তো কোনো বিষয় কখনোই মানুষের মৃত্যুর মধ্যে থেকে খুঁজে বার করা যায় না, উচিত নয়। কিন্তু যদি ঘটনার পরম্পরা দেখেন, বিগত 30 দিনে 8টা খুব বড় বড় নাশকতার চক্রান্ত কেন্দ্রীয় এজেন্সিগুলো, হ্যাঁ অবশ্যই রাজ্যের বিভিন্ন এজেন্সিকে কোলাবোরেট করে তারা সেগুলোকে ব্যর্থ করেছে। আমি আপনাকে পরপর বলতে পারি, যেমন অক্টোবর 9, 2025-এ জলন্ধার থেকে বাব্বার খালসা টেরর মডিউলের 2 জন জঙ্গিকে প্রচুর বিস্ফোরক সহ গ্রেপ্তার করা হলো। এবছর বলবেন গত এক সপ্তাহে রাত 9টায় ক্যালকাটা নিউজ এই সমস্ত ফয়েলেজ দেখি। রাইট, ডান, আই গিভ ইউ দ্যাট। আজকে সেটা লুধিয়ানা ব্লাস্ট ফয়েল হোক, কিংবা 2900 কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট বরামদ করা হোক, কিংবা গুজরাটের ATS সেখান থেকে করা হোক, এবং তার সাথে আমি আরেকটা পয়েন্ট অ্যাড করি, কিংবা বাংডুবি মিলিটারি স্টেশন থেকে একজন সাসপেক্টেড অপারেটিভকে গ্রেফতার করা হোক, আই উইল গিভ ইউ দ্যাট। রাইট, কিন্তু আপনি আমাকে শুধু একটা প্রশ্নের উত্তর দিন। একটি গাড়ি 3:19 লালকেল্লার পার্কিং লটে ঢুকলো, গাড়িটির নাম্বার HR26CE7476, দিস ইজ দ্যাট ফেটাল কার। তার ভেতরে বিস্ফোরক রয়েছে, সেটা ঢুকলো, 3 ঘন্টা সেখানে দাঁড়িয়ে রইল, 6:51 সেখান থেকে বেরোলো, 6:40-50 সেখান থেকে বেরোলো, 6:52 সেখানে ব্লাস্ট হলো। সেখানকার নিরাপত্তা রক্ষীরা, দিল্লি পুলিশ কি করছিল? না, আমি তো সবার প্রথমেই বললাম যে এই ধরনের যে কোনো ঘটনা দুর্ভাগ্যজনকই শুধু নয়, কোথাও অবশ্যই কোনো রকম কোনো সুযোগ এরা কোনোভাবে বার করেছিল, যে কারণে এই ধরনের ঘটনা ঘটতে পেরেছিল। কিন্তু এই ধরনের ঘটনা এরকম নয় যে ভারতবর্ষ প্রথম দেখলো। কিন্তু তা বলে আমি বলছি না যে এই ধরনের ঘটনা বারংবার ঘটতে পারে, সেটাও বিষয় নয়। এই ধরনের ঘটনা অ্যাট ওয়ান্স স্টপ হওয়া উচিত। এবং প্রধানমন্ত্রী এবছরে দুবার ঘটলো। আমাকে অ্যাটলিস্ট 30 সেকেন্ড সময়, আই উড হ্যাভ গিভেন ইট টু ইউ হ্যাড দ্য ডেথ টোল নট বিন। আমি আপনাকে একটা উল্টো কথা বলি, যেটা কেউ বলছে না। আজকে ওই সেম জায়গায় দিল্লি থেকে মথুরা লক্ষ লক্ষ হিন্দু ভক্ত সমাগম হয়েছিল,
বাগেশ্বর ধামে ধীরেন্দ্র শাস্ত্রীর যে পদযাত্রা চলছে, এবং সেই পদযাত্রা এই ফরিদকোটের পাশ দিয়ে যাওয়ার কথা ছিল, যেটাকে পুলিশ ডাইভার্ট করেছে। আজকে এই ঘটনা যদি কোনোভাবে ওই লক্ষ ভক্ত সমাগমের মধ্যে ঘটতো, আপনি চিন্তা করতে পারছেন যে ক্যাজুয়ালিটি কোথায় যেত? এখানেই আমাদের সাফল্য, এখানেই আমাদের সাফল্য। গত আমি বলে শেষ করি, গত 30 দিন ধরে নো ইফস এন্ড বাটস এই ঘটনা দিল্লি থেকে মথুরার মধ্যেই ঘটেছে, সেটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহের অবকাশ নেই। আমার বক্তব্য একটাই, এই যে ঘটনা নাশকতা জঙ্গিরা ঘটিয়েছে সেটা সম্পূর্ণরূপে ফ্রাস্ট্রেটেড হয়ে একটা স্পোরাডিক্যালি, কারণ আপনি নিজে একটু আগে বললেন 2900 কেজি আরডিএক্স, আপনি কি বলছেন? পুলওয়ামায় মাত্র 80 কেজি আরডিএক্স হয়েছিল, পুলওয়ামায় মাত্র 80 কেজি আরডিএক্স ইউজ হয়েছিল, তাতে এই ধরনের বিস্ফোরণ। এখানে 2900 কেজি আরডিএক্স ছিল, 2900 কেজি আরডিএক্স, ইট ওয়াজ নট আরডিএক্স, ইট ওয়াজ রিকভার করেছে এক্সপ্লোসিভস, অ্যামোনিয়াম নাইট্রেট ছিল, এবং শুধু এক্সপ্লোসিভ ছিল, শুধু এক্সপ্লোসিভ নয়, ওই কি ডাক্তার কি সাম নাম যেন বলছিলাম, নাম মনে থাকে না, ডাক্তার হোয়াটএভার, যার কাছ থেকে রাইসিন পাওয়া গেছে, ডাক্তারটা ভদ্র মানে সৈয়দ, 400 কেজি রাইসিন পয়জন। ক্যান ইউ ইমাজিন? 50 ml রাইসিন পয়জন যে কোনো সুস্থ সবল মানুষকে মেরে ফেলতে পারে। 400 কেজি রাইসিন পয়জন, সে যদি এটাকে অ্যাপ্লাই করার স্কোপ পেত, আপনি চিন্তা করতে পারছেন, ভাবতে পারছেন যে কোনো মন্দির বা এই যে ভক্ত সমাগমের যে প্রসাদ, তাতে যদি কোনোভাবে মেশাবার সুযোগ পেত, তাহলে ডিজাস্টার কোথায় যেতে পারতো? এখানেই কেন্দ্রীয় সরকারের সাফল্য। বিগত 30 দিনের আমি একবার সুভাষিসকে নিয়ে আসবো, কারণ আমি জানি তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই ফ্রম দেয়ার পলিটিক্যাল স্ট্যান্স এর বিরোধিতা করবে, কিন্তু আমি জাস্ট টু কিপ দ্য ম্যাটার্স পয়েন্টেড টুয়ার্ডস আর অডিয়েন্স, মানে অর্থাৎ জনগণের হিতে রাখার জন্য আমি একবার সুভাষিসকে নিয়ে আসবো। সুভাষিস, সত্যি কি চেস্ট থাম্পিং এর কোনো জায়গা আছে বিজেপির এই মুহূর্তে দাঁড়িয়ে? আমি বিজেপিকে জাস্টিফাই করার দরকার মনে করি না, বা কোনো পলিটিক্যাল ন্যারেটিভকে জাস্টিফাই করার প্রয়োজন বোধ করছি না অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, বিকজ নিডটা অনেক অন্যরকম। নিডটা ইজ নট পলিটিক্যাল অ্যাট দিস মোমেন্ট। পয়েন্টটা হচ্ছে, আমি এক অপারেটিভ ব্রিগেডিয়ারকে একবার জিজ্ঞেস করেছিলাম, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা আমার বলাটা খুব প্রয়োজনীয়, যে স্যার ওয়াই আপনি সবসময় বলেন যে টেররিস্ট জব ইজ ইজি। তো উনি আমাকে একটা দারুণ কথা বলেছিলেন। উনি বলেছিলেন, যদি আমি একটা গান নিয়ে বা একটা মেশিন নিয়ে আমি একটা ঘরে ঢুকে আমি 5টা লোককে পাই, মাই ফার্স্ট ডিউটি ইজ টু আইডেন্টিফাই দ্য এলিমেন্ট অ্যান্ড দেন তাকে আমাকে নিউট্রালাইজ করতে হয়। টেররিস্ট যদি গান নিয়ে কোনো ঘরে ঢোকে, এভরিবডি ইজ এ এলিমেন্ট। এক্স্যাক্টলি। পয়েন্টটা হচ্ছে এইখানে আমরা যদি একদম ক খ গ ঘ করে সাকসেস আর ফেলিয়ারটাকে দেখি, এটা বোধহয় আমাদের কাছে খুব ঠিক একটা ন্যারেটিভ হয় না। বাট এটা কোনোদিনই কোনো পার্টির পলিটিক্যাল জাস্টিফিকেশন নয়, বিকজ এটার সাথে পলিটিক্সের কোনো ব্যাপার আমার সাবজেক্টে নেই। যার আছে সে বলবে, সে বিরোধিতা করবে, সাপোর্ট করবে, তার ব্যাপার। এবার আমি আসছি এই যে বিভিন্ন রকম এক্সপ্লোসিভসে, আমি খুব সুন্দর একটা কথা বোঝাটার খুব প্রয়োজনীয়তা আছে। দিস ইজ নট আরডিএক্স। তুমি বারবার আরডিএক্সটাকে করছিলে, অপোজ করছিলে। ইট ইজ নট আরডিএক্স। এই যে আরডিএক্স আর অ্যামোনিয়াম নাইট্রেটের মধ্যে যে পার্থক্য, এটাই কত আকাশ পাতাল পার্থক্য করে দিচ্ছে। এইটা বোঝার দায়বদ্ধতা বোধহয় যারা সাবজেক্টটা নিয়ে কাজ করছে তাদের কাছে প্রচণ্ড। তার কারণ হচ্ছে, যদি 2900 কিলো আরডিএক্স হয়, তার মানেটা যে কি দাঁড়ায়, অফকোর্স স্যার ইজ দেয়ার ইন দ্য প্যানেল, স্যার উইল জাস্টিফাই। সেকেন্ডলি হচ্ছে, অ্যামোনিয়াম নাইট্রেট এমন একটা কম্পাউন্ড যেটা খুব ইজিলি অ্যাভেলেবেল না হলেও ইন্ডাস্ট্রিয়ালি প্রকিউরড, ইন্ডাস্ট্রিয়ালি অ্যাভেলেবেল, এবং এটা সব থেকে ডেঞ্জারাস জিনিস, যেটা লোকের একটা স্মাগলিং অ্যাঙ্গেল চালাতে চাইছে, যে ক্রস বর্ডার অ্যামোনিয়াম নাইট্রেট এসছেন। জাস্ট যতটুকুনি টিভির সামনে আমরা যদি ওই এক এক করে যাই, আমি একবার ব্রিগেডিয়ার প্রণব ঘোষের কাছে যাব, যে কোনো নেটওয়ার্কের, টেরর নেটওয়ার্কের যদি মাজা ভাঙতে হয়, শিরদাঁড়া ভাঙতে হয়, তাহলে তার ফান্ডিংটাকে ভাঙতে হয়, তার ফাইন্যান্সিয়াল নেটওয়ার্কটাকে ভাঙতে হয়। 40-50 লক্ষ টাকা হাওয়ালার থেকে এদিক ওদিক হচ্ছে। এই যে শাহিন, ডক্টর শাহিন, যিনি হরকতুল মুমিনাত জয়েশের উমেন উইং, ফিদাইন উমেন উইং, তার মেম্বার, তিনি 40-50 লক্ষ টাকা নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছেন, হাওয়ালাতে এদিক ওদিক যাচ্ছে। ইন্টেলিজেন্স, মানে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ফিনিন্ট, কিচ্ছু ধরতে পারছে না। আর এখানে বিজেপি এসে চেস্ট থাম্পিং করছে, উই প্রিভেন্টেড সো মেনি অ্যাটাকস, বাট বস, you did not prevent the main attack that happened yesterday. Brigadier. Well, আপনার ভার্শন আমি শুনলাম। Yes, the financial support ছাড়া কোনো টেররিজম ফ্র্যাক্টিফাই হতে পারে না। It's just impossible. That's take that for granted. কিন্তু
যে দেশে অধিকাংশ আপনার ট্রানজাকশন আর মিনিটে কয়েকশো কোটি টাকার, কয়েক হাজার কোটি টাকার ট্রানজাকশন হয়, তাতে ডেফিনেটলি টু পিন পয়েন্ট টু আ আনসাসপেক্টিং পারসন, এটা যদি কন্টিনিউয়াস একজনের হতে থাকে, একটা ব্যাংকে হতে থাকে, তারা রেড ফ্ল্যাগ রেজ করে এবং সার্টেন অ্যামাউন্ট অফ এনকোয়ারি হয় এবং এই সমস্ত জিনিস হয়। সেই জন্যই এই পার্টিকুলার টেরর অর্গানাইজেশনটা, যেটা আমি এখন টেরর অর্গানাইজেশন বলবো, একেবারে which didn't attract the attention of people probably that much, কেননা এটা all doctors, একটা ডক্টরস বলতে আমরা কি বুঝি? ডক্টরস বলতে একটা সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ, যাকে লোকে শ্রদ্ধা করে, যাকে লোকে জেনারেলি ভালোবাসে, যার কাছে লোকে সাহায্যের জন্য যায়, সেই একটা কাজে একটা সেন্টিমেন্টাল ভ্যালু থাকে বিফোর ইউ টাচ। এই যদি একটা রাস্তার আর্চিং করতো কি কোনো পার্টিকুলার বস্তি কোনো মাস্তান করতো, তাহলে পরে একটা অন্যরকম রিয়াকশনস হতো ইন্টেলিজেন্স সোর্সেসে। বিফোর ইউ এখন এই যে আরবান হোয়াইট কলার টেররিজম, it's a departure from the normal যে টেররিজমটা আমরা এতদিন পর্যন্ত দেখে এসেছি। নট দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম ইট ইজ হ্যাপেনিং হোয়াইট কলার টেররিজম আমাদের দেশে, কিন্তু এই যে আমরা যে রকম ধরনের ক্রস বর্ডার ঘুষব্যাঠিরা আসে এবং তারা যে টেররিজম করে, সেগুলো যে দেখে এসেছি, তাতে আমরা এটাতে খুব একটা অভ্যস্ত নই। তা সত্ত্বেও টেকিং ইনটু ভিউ দ্যাট একটা এত বড় সর্বনাশ যেটা হতে চলেছিল, যে 2900 কিলোগ্রাম অফ অ্যামোনিয়াম নাইট্রেট এবং অ্যাফিলিয়েটেড আইটেমস যেগুলো ছিল, যেগুলো পাওয়া গেছে এবং এখনো পাওয়া যাচ্ছে। আমি শুনলাম ঘন্টাখানেক আগে নাকি 50-60 কিলোগ্রাম আরো পাওয়া গেছে সেম লোকেশনে। সেইটাকে লোকেট করা টেরর, কতদিন হয়েছে? প্রথম অ্যারেস্ট হয়েছিল 27শে অক্টোবর ওই আদিল ফরিদাবাদ থেকে অ্যারেস্ট করা হয়েছে। যে লোকটি, তাকে অ্যারেস্ট করা হয়, সে একটা পোস্টার লাগাচ্ছিল, তার থেকে শুরু। আর আজকে 10-11 নভেম্বর, এর মাঝখানে এই যে অ্যারেস্ট গুলো হয়েছে, এই ইন্টেলিজেন্স ব্রেক থ্রু গুলো হয়েছে। দেখুন, কোনো ইন্টেলিজেন্স সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড 100% কংক্রিট ওয়াল দিয়ে মোড়া হতে পারে না। ইটস নট পসিবল। এক্স্যাক্টলি। আপনি 100-200টা ইন্টেলিজেন্সকে আপনি ইয়ে করবেন, নিউট্রালাইজ করবেন, কিন্তু একটা দুটো ঠিক বেরিয়ে যাবে, ঠিক পার হয়ে যাবে। এখানে ব্রিগেডিয়ার ঘোষ, there is a question that I want to put forward to you. গতকালকের প্যানিক ব্লাস্ট, এখনো পর্যন্ত এজেন্সিজ তাদের প্রিলিমিনারি রিপোর্টে বলছে, লেটস লুক অ্যাট অ্যানাদার ন্যারেটিভ অর অ্যানাদার পার্সপেক্টিভ, যে এই ব্লাস্টটা করা হয়েছিল বাকি অপারেটিভদের এখান থেকে পালাবার সাহায্য করার জন্য। ইফ দে ওয়ার, ইজ দিস আ ন্যারেটিভ দ্যাট ক্যান বি স্পোকেন অ্যাবাউট, ব্রিগেডিয়ার ঘোষ? I have got my doubts. এই ন্যারেটিভটা যেটা, it's a departure, according to me, it's a departure. জৈশ-ই মোহাম্মদ এবং লস্কর-ই-তৈবা post Singhu, they started reorganizing themselves. কেননা ওরা দেখলো ওদের সমস্ত যে ট্রেনিং ইয়েগুলো ছিল, এস্টাবলিশমেন্টগুলো ছিল, those were destroyed. So জৈশ-ই মোহাম্মদের রিঅর্গানাইজেশনটা কি? two folds. One, concentrated ট্রেনিং না করে কোনো এক জায়গায় ওরা ডিসপারশন ট্রেনিং করতে শুরু করেছে। তার জন্যে ওরা অ্যাবাউট $4 মিলিয়ন ওয়ার্থ অফ ইনভেস্টমেন্ট এনেছে এবং 313টা ডিসপার্সড ট্রেনিং এরিয়া এখন শুরু করেছে। এটা হচ্ছে ওয়ান ডিপার্চার শুরু করে নিয়ে। সেকেন্ড থিং, ওরা যেটা করেছে, যেটা মহিলাদেরকে নিয়ে এসছে ট্রেনিংয়ে, এখনো অপারেশনে তাদের পাওয়া যায়নি। জৈশ-ই মোহাম্মদের ফাউন্ডারের 2 বোন, তারা শুরু করেছে এই ট্রেনিং ইয়েতে। I'll beg to differ, ব্রিগেডিয়ার ঘোষ। হরকত উল মুমিনাত, জৈশের যেটা উমেন ফিদাইন উইং, যেটা সাজিয়া সাহিদ ইজ দি ফাউন্ডার, মানে মাসুদ আজহারের বোন। এই ডক্টর শাহিন, যাকে গ্রেফতার করা হয়েছে, শি ইজ এ মেম্বার অফ দিস অর্গানাইজেশন, তিনি হরকত উল মুমিনাতেরই মেম্বার, অ্যান্ড দ্যাট মিনস দে আর অ্যাক্টিভ। না, উনি বলছেন যেটা দে আর অ্যাক্টিভ। এই তো বললাম, পোস্ট সিঙ্গুর এই জিনিসটা যেটা শুরু হয়েছে, এই দুটো সিনিস্টার। কাজেই এটা একটা ডিপার্চার ফ্রম দ্য নর্মাল টাইপ অফ দেয়ার, যেরকম জৈশ-ই মোহাম্মদ অপারেট করতো। এখন এরা জৈশ-ই মোহাম্মদের ইনভলভমেন্ট মানে ইট ইজ ইনভলভমেন্ট অফ পাকিস্তান, ISI,
ইট ইজ নোবডি ক্যান ডিনাই ইট, কেন সমস্ত জিনিসটাই পাকিস্তানের উপরে গড়ে উঠেছে। এবং লস্করে তৈবা যদি করতো তাহলে ওরা খাইবার পাখতুনিয়াতে শুরু নিয়ে গেছে, ওদের ওখানে ওই জায়গায় গিয়ে যেহেতু বালচিস্তানের সঙ্গে ওই নিয়ে আবার গন্ডগোল শুরু হয়েছে। কাজে ইট ইজ এ ডিপার্চার পোস্ট সিঙ্গুল সিনারিও, যেটা আমাদেরকে নজরে রাখতে হবে। এবার এখানে ব্রিগেডিয়ার ঘোষ, আইল কাম ব্যাক টু ইউ। আমি একবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্রর কাছে যাব। কৃষাণুদা, 30শে অক্টোবর এই খাইবার পাখতুনখোয়াতে জয়েশের একজন সিনিয়র অপারেটিভ সাইফুল্লাহ সে একটি ভিডিও বার্তা দেয়, যেখানে সে স্পষ্ট বলছে বাংলাদেশের মাটিকে আমরা ব্যবহার করে ভারতে আঘাত আনবো। মাসুদ আজহার একা একা বসে নেই, সে ভারতকে আঘাত আনার জন্য, সিঁদুরের বদলা নেওয়ার জন্য প্ল্যানিং করছে। আই এম শিওর আমাদের এই প্যানেলে যারা আছেন, যারা সিকিউরিটি এক্সপার্টস কিংবা যারা সিকিউরিটি নিয়ে নাড়াচাড়া করেন, তারা জানেন এটা 30শে অক্টোবর হচ্ছে। 30শে অক্টোবর এই ভিডিওটা চারদিকে বেরোয়। তারপর একের পর এক গ্রেফতার হয়। বাংডুবি মিলিটারি স্টেশন থেকে একজনকে গ্রেফতার করা হয়। বাংলায় যদি আমরা বলি, বসিরহাট বর্ডারে 48 জন মাইগ্রেন্টস তারা আবার ফেরত যাওয়ার চেষ্টা করছিলেন, এক্সফিলট্রেট করার চেষ্টা করছিলেন, গ্রেফতার হয়। গুজরাট থেকে শুরু করে উত্তরপ্রদেশ একাধিক গ্রেফতারি হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি যে চেস্ট থাম্পিংটা করছে, সেটা কি করার জায়গা রয়েছে? এবং বিজেপি কি করছে বিজেপি নিজেই জানে না। তার দরুন আজকে 2014 আগে 2011, 12, 13, 14 মে মাসের আগে অবধি আপনি নরেন্দ্র মোদী বিজেপির প্রস্তাবিত প্রধানমন্ত্রী পদপ্রার্থী, তখন তার বক্তব্যগুলো শুনুন। এরকম সন্ত্রাসবাদী আক্রমণের ক্ষেত্রে উনি কী বলতেন, বম্বে হামলার পর কি বলেছিলেন, আজকে বিভিন্ন সময়ে ইউপিএ 2 আমলের সময় উনি কী বলতেন, উনি তখন সরাসরি সরকারকে দোষারোপ করতেন কি না? এত অজুহাত তো আমার জানার দরকার নেই। যা সিকিউরিটি এক্সপার্টরা বলছে এই নিটিগ্রিটি সাধারণ মানুষের জন্য নয়, ওটা এক্সপার্টরা নিজে বিবেচনা করুন কি খামতি হলো, কার ইয়ে হলো। আজকে সেই দিন যদি ইউপিএ 2 এর প্রধানমন্ত্রী অপদার্থ ছিলেন, সেই দিনের যদি ইউপিএ 2 এর স্বরাষ্ট্রমন্ত্রী অপদার্থ ছিলেন, তাহলে আজকের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদার্থ কোন মাপকাঠিতে হলে? যেখানে আজকের প্রধানমন্ত্রী ডিমনিটাইজেশনে বলেছিলেন যে এই মাজা ভেঙে দিয়েছে, সন্ত্রাসবাদীদের তুমি ফান্ডিংয়ের কথা তুললে, মাজা ভেঙে দিয়েছে আমরা শুনেছিলাম। আচ্ছা, এই পাঠানকোট আক্রমণের পর একটু আগে যে ব্রিগেডিয়ার সাহেব আছেন, উনি বললেন যে পাকিস্তানের ফুটপ্রিন্ট দেখা যাচ্ছে, আইএসআইয়ের ফুটপ্রিন্ট দেখা যাচ্ছে। আর এই আইএসআইকে আমাদের এই সরকার, মোদীর সরকার, নরেন্দ্র মোদী এবং অজিত দোয়ালরা আপ্যায়ন করে, নেমন্তন্ন করে পাঠানকোটের তদন্তের জন্য এনেছিলেন। ভারতের মাটিতে অফিসিয়ালি আইএসআইয়ের প্রতিনিধিরা আটঘাট বেঁধে তারা দেখে চলে গেছিল এই পাঠানকোট আক্রমণের পর। এই যে উড়ি থেকে, পাঠানকোট থেকে, পুলওয়ামা থেকে, পেহেলগাঁও থেকে এই বিভিন্ন মাওবাদী কখন, এরপরে আইবির যিনি চিফ, রিটায়ারমেন্টের পর অপদার্থ, যিনি পেহেলগামের আক্রমণ আটকাতে পারলেন না, তখন আপনি এক্সটেনশন দিলেন। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার একটা খুব সহজ প্রশ্ন আছে। আমরা সবাই প্রফেশনাল, এই মুহূর্তে আমরা যারা রয়েছি সবাইকে একবার স্ক্রিনে আনবো। সবাই প্রফেশনাল। আজকে যদি আমি আমার পেশায় আমার কাজ ঠিকভাবে না করতে পারি, আমার কোম্পানি আমাকে একবার কিংবা 2 সুযোগ দেবে, তারপর বলবে ভাই ওটাই দরজা, তুমি এসো। শুভাশিস থিঙ্ক ট্যাঙ্কের মেম্বার, সেও যদি তার কোম্পানিতে কাজ ঠিকভাবে না করতে পারে, একবার, দুবার, আর কতবার, দেন ইউ উইল বি আস্কড অর শোন দ্য ডোর। কৃষাণু, তুমিও একটি কোম্পানিতে চাকরি করো, সেখানে তোমার সঙ্গে ওটাই হবে। অরিজিৎবাবু, আপনিও চাকরি করেন, ইউ হ্যাভ ইউর ওন। আমি আইন ব্যবসায়। হ্যাঁ, আপনি আছেন আইন ব্যবসায়। আপনার যদি মক্কেল একবার দেখে না হচ্ছে না, দুবার দেখে না হচ্ছে না, 3বার একবার বলবে আসুন। আই এম শিওর এনি কমান্ডিং অফিসার, ব্রিগেডিয়ার ঘোষ, if he fails to complete an objective, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, তারপর তারও ট্রান্সফার হয়। আমাদের তৃতীয়বার, দ্বিতীয়বার হয় না, প্রথমবারই আপনি এক্স্যাক্টলি মাচ মোর প্রফেশনাল অর্গানাইজেশন। সেইখানে আমার প্রশ্ন খুব সহজভাবে কৃষাণুদার কাছে, আর কত? এই আর কত শব্দটা কয়েক বছর আগে ট্রেন্ড করেছিল, আর কত, আর কত। আজকে আমি প্রশ্ন করছি, আর কত? একজন পলিটিক্যাল বাবার কোন একটা যাত্রা শুনলাম, তার জন্য কত আন্তরিকতা। আজকে সারা দেশের প্রশাসন, সারা দেশের পুলিশ, সারা দেশের ইন্টেলিজেন্স, তাদেরকে নিয়োজিত করা হচ্ছে একজন পলিটিক্যাল বাবার যাত্রা ইয়ে করতে। অমরনাথের যাত্রা, যেটা সত্যিকারের হিন্দুদের যাত্রা, একটা 2017-তে কি হয়েছিল? এই সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছিল, হিন্দু শরণার্থী, হিন্দু পুণ্যার্থীরা মারা গেছিলেন, ব্যর্থ হয়েছিল সরকার। আজকে এই সরকার যখন এনআইএর মতো একটা প্রফেশনাল এবং অত্যন্ত যারা এইসব এক্সপ্লোশনের তদন্ত করেন, তাকে 2024-এর প্রথম দফার নির্বাচনে সন্দেশখালিতে নিয়ে গিয়ে মিডিয়া ন্যারেটিভ দেওয়ার জন্য ব্যবহার হয়েছিল এনআইএ কে, এনএসজি আর এনআইএ কে।
তো তার মানে এরা তো সবকটা অস্ত্রকে রাজনৈতিক কারণে ব্যবহার করে। এই প্রশ্নটা আমারও রয়েছে অরিজিৎ বাবুর কাছে। আমি কি যেন আমি আসবো অরিজিৎ বাবু, এনএসজির মতো একটা প্রেস্টিজিয়াস ইউনিট যারা অপারেশন টর্নেডো করেছে, গতকাল যাদের ডিপ্লয়মেন্ট ওয়াজ আ প্রপার ডিপ্লয়মেন্ট, তাদের ডিপ্লয়মেন্ট দরকার ছিল, তো শেখ শাহজাহানের পেটো বোমা ডিফিউজ করার জন্য আপনারা এনএসজি নামিয়েছিলেন? দেখুন, ঠিক ভোটের আগে অ্যাজ আ সিকিউরিটি অ্যানালিস্ট আমি বুঝতে পারছি না। প্রথম দফার ভোটের দিন আমি অ্যাজ আ সিকিউরিটি অ্যানালিস্ট, অ্যাজ আ ডিফেন্স করেসপন্ডেন্ট ফর দ্য লাস্ট 17 years and having being a part of that fraternity for a very long time, আমি বুঝতে পারিনি সেদিন নিউজ রুমে দাঁড়িয়েও বলেছিলাম, আজকেও বলছি, আমি বুঝতে পারিনি পেটো বোমা ডিভাইস করার জন্য এনএসজির কি প্রয়োজন। না, আপনার না বোঝাটা জাস্টিফাইড। আপনি তো ওই মডিউলের পার্ট নন, আপনি পিঠে টিঠে খাননি ওখানে গিয়ে, বা ওখানে পিঠে বানাতে কাউকে ডেকেও পাঠাননি, তাই আপনার না বোঝাটা স্বাভাবিক। কিন্তু তৃণমূল মুখপাত্র বুঝবে না, এটা স্বাভাবিক নয়। রেদার পিঠের পাচনতন্ত্রকে প্রোটেক্ট করাটাই, বা সেই পিঠের পাচনতন্ত্রে ব্যাঘাত ঘটায় এটা ওনার গায়ে লাগবে, এটাই স্বাভাবিক আছে। এখন কথা হচ্ছে সন্দেশখালী ভারতবর্ষের শুধু নয়, পশ্চিমবঙ্গের একটা অংশ, এবং বাঙালি সহনাগরিক হিসাবে সেখানে কেন্দ্রীয় সরকারের ইন্টারভেনশন, যেখানে আমি বারে বারে একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে সন্দেশখালীতে কি ঘটেছিল, এবং সন্দেশখালীতে ক্রস বর্ডার, যিনি ওনাদের রোল মডেল ওখানে শেখ শাহজাহান, তিনি যেভাবে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়তেন, এই দেখো আজ আমি কোথায়, কি মোল্লাখালী, এই দেখো আজ আমি কোথায় কুমিরমারি নাকি কি নাম, আমি অতগুলো নাম মনে নেই, আবার পরদিন এসে ছাড়তেন, এই দেখো আজ আমি এখন শাহজাহান বাজারে, এটা কি ওই বাজার নিজের নামে বাজার খুলেছিল সেখানে। এখানে সবচেয়ে বড় যেটা, আমি একবার ব্রিগেডিয়ার ঘোষের কাছে যাব। ব্রিগেডিয়ার ঘোষ প্লিজ ব্রিগেডিয়ার ঘোষ, যেটাই অবশ্যই পারে। আমি ইউ হ্যাড আ লং এন্ড সন্দেশখালীতে যেটা বারে এসেছিল, এদের আমির সঙ্গে যুক্ত, আমার একটাই প্রশ্ন, আপনি এর আগে কখনো শুনেছেন এনএসজি ডিপ্লয় হলো, এনএসজির বম্ব স্কোয়াড তারা রোবট পাঠালো, রোবট একটা ব্যাগ নিয়ে এলো, একটা বাজারের ব্যাগ নিয়ে এলো, তার ভেতর থেকে কিছু পেটো বোমা টাইপের বোমা বেরোলো, এবং তার থেকেও বড় দুর্ভাগ্যজনক, এনআইএ এবং সিবিআই এখনও পর্যন্ত প্রমাণ করতে পারলো না শেখ শাহজাহান এক্স্যাক্টলি ওখানে কী করেছিল। সে দুষ্কৃতী, সে কালপ্রিট, এটা নিয়ে নতুন করে প্রমাণ করার কিছু নেই, কিন্তু সেখানে এক্স্যাক্টলি এনএসজি ডিপ্লয় করার যে কী প্রয়োজনীয়তা পড়েছিল সেটা এখনও পর্যন্ত জাস্টিফাইড হলো না। আমি আরও আতঙ্কিত, কারণ খগড়াগড় ব্লাস্ট যেটা 2013 সালে হয়েছিল, তার রিপোর্ট এখনো পর্যন্ত এনআইএ পুরোপুরি দেয়নি। আমি একবার সেনাকর্তার কাছ থেকে শুনবো যে আপনি আপনার সময়কালে কখনো দেখেছেন পেটো বোমা ডিফিউজ করতে এনএসজি নামছে? ইজন্ট ইট আ গ্রস মিসরিপ্রেজেন্টেশন অফ দি এনএসজি? আমি আমার সময়কালে আর্মি, নেভি আর এয়ারফোর্স ছাড়া আর কিছু জানতাম না। ভাই এনএসজি আছে তাই জানতাম না। কাজেই আমরা উই আর কনফাইন্ড টু আওয়ার সিচুয়েশন, এবং আমরা একমাত্র কমেন্ট করতে পারি, এবং আমি পার্সোনালি কমেন্ট করতে পারি, আমার ভীষণ কম জ্ঞান, আমি এসব কিছু বুঝি না। আমি বুঝি আর্মি, নেভি, এয়ারফোর্সের সম্বন্ধে এবং ডিফেন্সের সম্বন্ধে। এসব হোম মিনিস্ট্রির আন্ডারে কে কি করছে না করছে, এসব পলিটিক্যাল কচকচিতে আমি যেতে চাই না। সরি। I think that is a very humorous answer. Arijit Babu, I think you've got the point. যে ডিফেন্স ইজ আ ভেরি ডিফারেন্ট জনার অ্যান্ড বলগেম। আমি একবার শুভাশিসকে নিয়ে আসবো। শুভাশিস, ক্যান ইউ ডিকোড হোয়াট ব্রিগেডিয়ার ঘোষ জাস্ট সেড? No, I will prefer not to decode. I mean, I got the answer, sir, if you can hear me. এবার পয়েন্টটা হচ্ছে যে ফার্স্ট কথা হচ্ছে এই একটা অদ্ভুত ন্যারেটিভ তৈরি হয় যে এনএসজি is a Ministry of Defence Force. NSG is not a Ministry of Defence Force. Firstly, it's a Home Ministry force. It's a Home Ministry force. It's a CAPF acted under a pore, and there are a lot of things that are done. And sir, you have said it all with your denial of the fact that আমি জানি না এই সম্বন্ধে. So point is this. Secondly, হচ্ছে unless and until you recover something properly, you don't know what it is exactly. So সেটাকেও প্রেডিকশন বা পারসেপশনের উপরে সেই জিনিসটাকে ছাড়া হয় না। আজকে যদি মানছি পেটো বোমা রিকভার হয়েছে, কালকের ডেটে গিয়ে যদি ওখানে ইন্টেলিজেন্স এত খারাপ, খুব খারাপ। I mean, I was looking at the faces of the officers who were there. আমি বলছি, এবার আমি বলছি এই কথাটা আমি বলছি। জিনিসটা হচ্ছে কি, ইন্টেলিজেন্স এমন একটা অর্গানাইজেশন যার খুব একটা ফেসবুক পেজ দেখবে না। টুডে উই হ্যাভ সাকসেসফুলি রিকভার্ড 200 কিলো অফ RDX, এরকম কোনো আপডেট আমরা পাইনি আজ অবধি।
বা রিল তৈরি হচ্ছে যে এই দেখুন রিলে আমি একে ধরছি, এরকম একটা আপডেট, তলায় একটা সুন্দর নাম টাম দিয়ে, এটা হয় না এই অর্গানাইজেশনটা। এটা পুলিশরা করে? না না না, সেটা আমি জানি না কে করে না করে, বাট ইন্টেলিজেন্স করে না। এটা ইন্টেলিজেন্স একটা ব্যর্থতা, আমার মনে হয় স্যারও সেটা মানবেন। এই রিলগুলো ইন্টেলিজেন্সের করা উচিত, এবং প্রতিটা পদে যেইভাবে সাকসেসটা পাচ্ছে ওটা কিন্তু সোশ্যাল মিডিয়া দেওয়া উচিত, নাহলে সাধারণ মানুষ জানতেই পারে না ইন্টেলিজেন্সের সাকসেস। আমরা 2000 কিলো রিকভার হয়েছে, এটা প্রচণ্ড বড় ব্যর্থতা। আমি আপনাকে বলছি, এবার যদি এটা ফ্যাক্ট হয়ে থাকে যে 2000 কিলো মিডিয়াকে জানিয়েছে, 900 কিলো, লেট মি টেল ইউ, 2000 কেজি মিডিয়াকে জানিয়েছে, অ্যাকচুয়ালি রিকভার হয়েছে 2000 টন, সেটাও কিন্তু কেউ জানে না যে হোয়াট ইজ দ্য রিয়ালিটি অফ দ্য রিকভারি। পয়েন্টটা হচ্ছে ইন্টেলিজেন্স ইজ দ্যাট উইন্ডো, যেই উইন্ডোটা ততটাই আপনাকে ভিতরে, ঘরের ভিতরে দেখতে দেয় যতটা সে চায়, তারা চায় দেখাতে। হাউ মেনি টাইমস উই আর সেভড বাই ইন্টেলিজেন্স ইজ নেভার এভার বিং ডিসপ্লেড বাই ইন্টেলিজেন্স। এখানেই আমার পরের প্রশ্ন কৃষাণুর কাছে এবং একসঙ্গে অরিজিৎ বাবুর কাছেও, যা হয়েছে এখনো পর্যন্ত, অ্যাজ ইন যা উদ্ধার হয়েছে, যে ব্লাস্ট আমরা ঠেকাতে পেরেছি, যে ছক আমরা ব্লাঞ্চাল করতে পেরেছি, সমস্তটাই কিন্তু ইন্টেলিজেন্সের কৃতিত্ব। কিন্তু গতকালকের যে ব্লাস্টটা আমরা ঠেকাতে পারলাম না, সেখানে আমি ইন্টেলিজেন্সের কাছে যাচ্ছি না, আমি একদম বেসিক লেভেলের কয়েকজনের কথা বলছি। 20 সেপ্টেম্বর এই গাড়িটার বিরুদ্ধে একটা চালান বেরোয়, একটা চালান বেরোয়, সেই চালানে দেখা যাচ্ছে যার নামে গাড়ি আর যার নামে আরসি দুটো ভিন্ন, কেউ কোনো কিছু করলো না। মানে অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলছি, প্রশাসন, দিল্লি সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কথা বলছি, কিছু করলো না। চালান একজনের নামে, গাড়ি চালাচ্ছে গাড়ির ওনার আলাদা, নোবডি হ্যাজ ডান এনিথিং। কালকে লালকেল্লার সামনে যে পার্কিং লটটায় ঢুকলো, সেই পার্কিং লটে একটা অ্যামোনিয়াম নাইট্রেট কিংবা হোয়াটএভার বিস্ফোরক বোঝাই একটা গাড়ি ঢুকে পড়লো, সেখানকার গার্ড, সিকিউরিটি গার্ড কেউ কিচ্ছু জানে না, 3 ঘন্টা দাঁড়িয়ে রইলো, কিচ্ছু যায় না। আপনি ভুলে যান অরিজিৎ বাবু, ইন্টেলিজেন্স, এমআই, আইবি, এসবি ভুলে যান, তারা তাদের কাজটা করে, নিশ্চুপে করে বলে 3000 কিলো বেরিয়েছে। আমার প্রশ্ন, প্রশাসন কি করে? ওই যে গার্ডটা ওখানে দাঁড়িয়ে কি করছিল? ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট যখন দেখছে আরসি একজনের নামে আর গাড়ির মালিকানা আরেকজনের নামে, চালান হচ্ছে, পাচ্ছি তো সিসিটিভি ফুটেজগুলো, দেখাচ্ছি তো, তখন কি হলো অরিজিৎ বাবু? হাউ উইল ইউ ডিফেন্ড দ্য দিল্লি গভর্নমেন্ট? না, এখানে ডিফেন্ড করার, আমি তো প্রথমেই বললাম যে ঘটনা ঘটেছে এখানে অদ্ভুত কথা, ডিফেন্ড করার কোনো জায়গা আছে? একটা মানুষ মারা গেছে, তাহলে ব্লান্ডার হয়েছে, মানুষ মারা গেছে, এখানে ডিফেন্ড করার তাহলে ব্লান্ডার হয়েছে। কিন্তু বিষয়টা আপনি কোন অ্যাঙ্গেল থেকে দেখবেন? অবশ্যই মানুষ মারা গেছে যখন, সেখানে সিকিউরিটি কিছু না কিছু ফেলিয়ার হয়েছে বলে আমি আপনাকে বলছি, যদি বাংলার বুকে সিকিউরিটি ফেলিয়ার না হলে হামাস কলকাতায় যদি স্যার এই ধর্মীয় সুসুড়িগুলো বন্ধ করুন। কোথায় ধর্মীয়? সিম্পল কথা শুনুন, আজকে কলকাতার বুকে এমন ঘটনা ঘটলে ঠিক যেভাবে কৃষাণু মোস্তকে আমি আজকে প্রশ্নমানে জর্জরিত করতাম, আপনাকেও ঠিক সেই প্রশ্নগুলোই করছি। ব্যাপারটা আপনি বিজেপি করেন কিংবা কৃষাণুবাবু তৃণমূল করে কিংবা অন্য কেউ অন্য কোনো দল করে সেটা নয়, ব্যাপারটা একদম বেসিক সিকিউরিটির। আপনারা বাংলায় বসে এই মুহূর্তে হোয়াটএভার ভোট পলিটিক্স করছেন, আপনারা জানেন আপনাদের সীমান্তে কি হচ্ছে? আপনারা জানেন, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া 30 তারিখ থেকে আজকের মধ্যে আইএসআই বাংলাদেশ এবং মানে ভারতের সীমান্তে, পশ্চিমবঙ্গের সীমান্তে কতগুলো জ্যাস ঘাঁটি গেড়েছে? ছাত্র শিবির কি করছে? কেন বেংডুবিতে একজনকে মিলিটারি ইন্টেলিজেন্সকে গ্রেপ্তার করতে হলো? আপনারা তো এগুলো নিয়ে খবর বলেন না। আই হ্যাভেন্ট হার্ড, আমি শুনিনি বিরোধী দলনেতাকে কিংবা আপনার দলের কোনো প্রবক্তাকে এই ইস্যুগুলো তুলতে। সিমিলারলি আমি কৃষাণুবাবুর দলের নেতাদেরও তুলতে শুনি। কেন? দেশ আগে না ভোট আগে? খুব দুর্ভাগ্যজনকভাবে বলতে হচ্ছে যে আপনি হয়তো এলওপির কথা বললেন, লিডার অফ অপোজিশনের, আপনি হয়তো রেগুলারলি ওনাকে ফলো আপ করেন না। উনি বারে বারে প্রত্যেকটা সভায় বারে বারে বলেছেন যে ক্রস বর্ডার যে টেরোরিজম, সেটার মেন ফান্ডিংটা হচ্ছে বা সেটার মেন মোবিলাইজেশনটা হচ্ছে বাংলাদেশের, বর্তমানে বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন লঞ্চিং প্যাডগুলো থেকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে অপারেশন সিন্দুরের পরে, যে একটু আগে যিনি আমাদের সমর বিশেষজ্ঞ তিনিও বলছিলেন যে অপারেশন সিন্দুরের পরে ওদের যে মোবিলাইজেশনটা চলছে সেটা ডিসপার্স হওয়া, সেটা সরে যাওয়া, সেটা পিছিয়ে যাওয়া, এটা আমাদের সবচেয়ে বড় সাফল্য যে আমরা সিকিউরিটি এজেন্সিগুলোর মাধ্যমে এমন প্রেশার মাউন্ট আপ করতে পেরেছি যে তারা সেভাবে ফুললি যে ধরনের আগে এক্সপ্লোর করতে পারতো অপরচুনিটিগুলো, সেগুলো আজকে পাচ্ছে না। সব কিছু বলা করার পরেও আজকের ঘটনা দুর্ভাগ্যজনক, সেটা নিয়ে বলার কিছু নেই। কিন্তু আজকের ঘটনার মধ্যে আপনি কোথাও পাবেন না যে এই ঘটনার সাথে ভারতীয় জনতা পার্টির কেউ যুক্ত রয়েছে বা সেরকম কোনো, কিন্তু
কিন্তু খাগড়াগড়ে আমরা দেখেছি, কাটোয়াতে আমরা দেখেছি, টিটাগড়ে কিছুদিন আগে আমরা দেখেছি, যার বাড়িতে বসে বোম বাঁধা হয়, যার বাড়ি উড়ে যায়, তিনি তৃণমূলের কাউন্সিলর। তার নামটা কি? তার নাম খাগড়াগড়ের যিনি ছিলেন ইয়েতে ছিলেন ভানু শেখ, এগরায় ছিলেন ভানু শেখ, তিনি নাকি বাজির কারবারি, এমন বাজির কারবার করেন 5 তলা বাড়ি উড়ে চলে গেল। নৈহাটি পুলিশ গেছিল নাকি বাজি রিফিউজ করতে, এমন বিস্ফোরণ হলো উল্টো দিকে চুচড়োর বাড়ির জানলা ভেঙে উড়ে চলে গেল। তাদের মুখপাত্র এখানে বসে ইন্টেলিজেন্স, আমি তার আগে একবার ব্রিগেডিয়ার ঘোষকে ধন্যবাদ জানাবো। ব্রিগেডিয়ার ঘোষ, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। জয় হিন্দ স্যার। আমরা নিশ্চয়ই আবার পরবর্তীতে আপনার সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে আরেকজন সামরিক গেস্ট কর্নেল দীপ্তেংশু চৌধুরী কিছুক্ষণের মধ্যেই জয়েন করবেন, কিন্তু তার আগে আমি শুধু একবার আপনাকে জানিয়ে দিই অরিজিৎবাবু, বাজি কারখানায় বিস্ফোরণ আর অ্যামোনিয়াম নাইট্রেটের গাড়ি, বাজি কারখানা নয় বলা হয়েছিল প্রথমে, মমতা ব্যানার্জি বলেছিলেন বাজি কারখানা, পরবর্তী সময় দেখা গেছিল সেখানে বিস্ফোরণ হয়েছিল বাজি কারখানার আড়ালে প্রতিটা ক্ষেত্রে। ভানু শেখের রাজনৈতিক পরিচয় কি? কে তাকে উড়িষ্যাতে চিকিৎসার জন্য প্যাসেজ করে দিল? আমি বলে দিই, শুভেন্দু অধিকারী আপনি ভানু শেখ শুভেন্দু অধিকারী আজকে প্রমাণিত। আরে আপনি শুনলেন না? ভানু শেখ শুভেন্দু অধিকারী, ভানু শেখের কথা আপনি বলছেন। ভানু শেখ, আচ্ছা ভানু শেখ নামটা ভালো করে শুনুন। আরে শুনে নাও না, তৃণমূল বলে দিয়েছো সদস্য ভানু শেখ, যিনি এগরা বিস্ফোরণের সাথে যুক্ত। আরে বাবা, আচ্ছা বেশ, আমরা একটা ছোট্ট বিরতি নেব, কারণ এই তুতু মেমে বন্ধ হবে না। এই তুতু মেমে বন্ধ হওয়া দরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপির যে রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব চলছে, কিংবা যাই বলুন, আমি তো বলি দূরদর্শনের মতো টুটু মেমে সিরিয়াল চলছে, এটা বন্ধ হওয়া দরকার। কারণ এই মুহূর্তে বাংলার সীমান্ত কিন্তু খুব একটা শান্ত নয়। আজ ঠিক রাত 9টায় সেই এক্সপোজে আমরা করবো দ্য বিগ স্টোরিতে। কিন্তু আপাতত এইটুকু জেনে রাখুন, এমনি ভারতীয় সেনা 3টি নতুন ঘাঁটি চিকেন স্নেক কিংবা শিলিগুড়ি করিডোর বরাবর করেনি। এমনি হাসি মারার ওপর বেশি জোর আমরা দিচ্ছি না। কিষানগঞ্জ, চোপড়া এবং ধুবড়িতে যে 3টে সেনাঘাঁটি করা হয়েছে, এটা এমনি কিচ্ছু করা হয়নি। সেটা আমাদের রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে। দিস ইজ দ্য টাইম টু কাম টুগেদার অ্যান্ড ফাইট দি এক্সটার্নাল এনিমি, নট টু ফাইট অ্যামংস্ট আওরসেলভস। সঙ্গে রয়েছেন অরিজিৎ বাবু, অরিজিৎ বক্সি বিজেপির মুখপাত্র রয়েছেন, কুষাণ মিত্র তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রয়েছেন, সুভাষিস বন্দ্যোপাধ্যায় ডিফেন্স অ্যানালিস্ট, এবং আমার সঙ্গে কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন, এক্স আর্মি। কর্নেল দীপ্তাংশু চৌধুরী, জয় হিন্দ অ্যান্ড ওয়েলকাম ব্যাক। কালকে রাত 9টার পর আজ আবার সন্ধ্যে 7টায় কর্নেল চৌধুরী ইজ ব্যাক। আমি যে কথাটা আমি কৃষাণু আপনাকে জিজ্ঞেস করেছিলাম, যে আপনার মনে হয় না এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের মানে রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের একটু সমন্বয়ে আসা দরকার, একটু ফেডারেল স্ট্রাকচারটা রক্ষা করা দরকার? এই মুহূর্তে এক্সটার্নাল থ্রেটগুলো কিন্তু আপনাদের ভোট কাটাকাটির থেকে অনেক বড়। এটাই তো আমরা বলতে চাইছি, যে কেন্দ্র সরকার বিশেষ করে এই জঙ্গি আক্রমণ, জঙ্গি ইন্টেলিজেন্স, এই নাশকতামূলক কাজ কারবারের একমাত্র তার কাস্টোডিয়ান, এইগুলোকে আটকাবার জন্যে। এর ইন্টেলিজেন্স হোক, এর নোহাউ হোক, যেখানে গিয়ে তারা প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নিতে পারে। কোনো রাজ্য সরকারকে তারা কনসাল্ট করতেও পারে, সাথে নিতেও পারে, নাও নিতে পারে। আজকে এত নাকি ঘুষপাইটিয়া ঢুকে আছে, ফরেনার্স ঢুকে আছে, জঙ্গি ঢুকে আছে, তাহলে কেন্দ্র সরকারের প্রোঅ্যাক্টিভ ব্যবস্থাটা কি আছে? ইউপিএ আমলে 2005 থেকে 2013 8 বছরে মাত্র কেন্দ্র সরকারের পরিসংখ্যান আছে 88,000 বাংলাদেশি ফরেনারকে চিহ্নিত করে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। এই সরকারে গত 11 বছরে কোনো বছরে এই সংখ্যাটা হয় 4 নয় 14। তাহলে এই ব্যর্থতাটা আমি বলবো না। আজকে এই জঙ্গি দমনের নাম করে রাজ্যতে রাজনীতির বা পাড়াকে চড়াবার রাজনীতি কারা করে? এই শুভেন্দু অধিকারী এবং বিজেপি করে। আজকে এই যে তোমরা বললে যে একটু আগে এই সুভাষিস বাবু বলছিলেন যে এই সোশ্যাল মিডিয়াতে, আচ্ছা এই যে শেফুজি, এই যে কি গৌরব না কি আর্য, হ্যাঁ, এরা যে একটু মানে মার্কা মারা মানে যুদ্ধ উন্মাদনা তৈরি করা যেসব ফেসবুকে দেখিয়ে এদেরকে এমন বক্তব্য দিল যে ইরানকে ক্ল্যারিফাই করতে হবে। মানে শেফুজি মানে আপনি বলছেন ওই ফেসবুকে হিরো, দেখি, হ্যাঁ, কেউ কমান্ডো বলে, নাকি প্যারা কমান্ডোকে ট্রেন করেছে, ওগুলো গল্প কথা। তাহলে এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা হয় না কেন? ওগুলো গল্প কথা। আপনি আজকে বাচ্চা ছেলে কি ইউটিউব করবে তাকে আপনি পরিচালনা করছেন, কিন্তু এই মার্কা মারা যার কেউ বলছে এক্স আর্মি, এক্স কমান্ডো, এক্স অমুক, এক্স তমুক, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না? যারা মিস ইনফরমেশন করে, যুদ্ধ উন্মাদনা, ধার্মিক উন্মাদনা তৈরি করে,
এই যে বাবাগুলো আর এইদিকে এই এক্স আর্মির নাম করে যে ভাঁওতাবাজি করা, এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হয় না? যে এরা তো ভাঁওতাবাজি করছে, কোনো একটি বিশেষ রাজনীতির হয়ে, রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। দীপ্তাংশু বলবে, দীপ্তাংশু জানে এইগুলো ভালো ভালো করে। আজকে এইগুলোর কেন ব্যবস্থা হয় না? আজকে যখন বাংলাদেশের বিরুদ্ধে আমরা প্রোঅ্যাক্টিভ ব্যবস্থায় কেন্দ্র সরকার থেকে এক্সপেক্ট করেছিলাম, যখন বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছিল, তখন কেন্দ্র সরকারের কি বক্তব্য ছিল? যে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কটা বহুমাত্রিক, মাল্টিফেসেটেড, তার জন্য একটা বিচ্ছিন্ন ঘটনাতে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না। আমার নেত্রী বলেছিলেন প্রয়োজনে ভারত অগ্রাধিকার নিক এবং ইউএন পিস কিপিং ফোর্সের দাবি করুক বাংলাদেশে হিন্দু নির্যাতন আটকাতে, তাহলে এই বর্ডারগুলো সেফ হয়ে যাবে। আমার শুধু এইগুলো কেন গ্রহণ করা হয়? আমার একটাই প্রশ্ন আছে, গত 1 বছরের বিএসএফ ডেটা বলছে ম্যাক্সিমাম অ্যাপ্রিহেনশন ইলিগাল ইমিগ্রেশন ফ্রম বাংলাদেশ হয়েছে পশ্চিমবঙ্গে, আরও থিওরিটিক্যালি বললে দক্ষিণবঙ্গে। গত 1 বছরের তথ্য বলছে সবচেয়ে বেশি অনুপ্রবেশ যদি হয়ে থাকে তা হয়েছে বাংলায় এবং বিশেষ করে দক্ষিণবঙ্গে। কৃষাণু, না, তো তথ্যটা কোথায়? বিএসএফ এর তথ্য কোথায় কোথায় বার করা? তোমরা পাওনি? না, কোথায় বার করা? আমাদের মতো সাংবাদিকরা রীতিমতো কয়েকটা অসিট ইনভেস্টিগেশনে পেয়ে যাচ্ছে, তোমরা পাচ্ছ না? আনঅফিশিয়াল অফিশিয়াল তথ্য আলাদা, অফিশিয়ালটা কোথায়? আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা বিএসএফ ক্যাম্প ঘেরাও করেছিল, যে এত এত মানুষ যখন হচ্ছে বিএসএফ কি করছে, যদি এত অনুপ্রবেশ আসছে যাচ্ছে। এই তো বিরোধী দল নেতা বলছেন নাকি প্রচুর মানুষ বাংলাদেশ পালিয়ে গেছে, কলকাতার রাস্তাঘাট নাকি শুনশান, তারা নাকি এসআইআর এর ভয় বাংলাদেশ চলে গেছে। গেল কি করে? দেখো, আমি একটা কথা তোমায় বলতে পারি, আমি জানি না বিরোধী দল নেতা এক্স্যাক্টলি কি বলেছেন, হাজার হাজার লাখ জানি না, তবে 48 জন যে বারাসাতের একটি সীমান্ত দিয়ে টপকাবার চেষ্টা করছিলেন, কলকাতা খালি হয়ে গেছে। গভর্নমেন্ট ডকুমেন্টেড রেকর্ড আছে, মানে তুমি রেকর্ডের কথা বলো। না না, গভর্নমেন্ট তো যারা পাকিস্তানে অপারেশন সিঁদুরের পর ভারতীয়রা পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার জন্য ধরা পড়েছে, সবকটা হিন্দু এবং সকলের কাছে গভর্নমেন্টের ডেটা আছে, তাতে কি হয়ে যায়? এই যে বাংলাদেশিদের কাছে হরিয়ানার আধার কার্ড পাওয়া গেছে, এই কেরালাতে যারা ধরা পড়েছে তাদের কাছে তিরুঅনন্তপুরমের আধার কার্ড এবং অন্যান্য ডকুমেন্টস পাওয়া গেছে। তো সব জায়গায় যদি জাল চক্র থাকে, সেটাকে বাস করতে হবে, সেটা রাজনীতিকরণ যারা করে, সেটা তো একটা প্রবলেম থাকলে কৃষাণু সেই প্রবলেমটাকে সলিউশন করতে হয়। প্রবলেম যখন কাঁটাতারের ফেন্সিং, সলিউশন করছো না কেন? হোম মিনিস্টার নিজে সদনে দাঁড়িয়ে বলছেন তোমরা সলিউশন করছো না কেন? কে সলিউশন করছে না? আজকে ভারত সরকারের সাকসেসিভ গভর্নমেন্টসের ডেটা বলছে সব থেকে বেশি অনুপ্রবেশ হয়ে ডেমোগ্রাফিক্যালি যে চেঞ্জ হয়েছে, দুটো জেলাতে হয়েছে, চিরাং এবং ধুবড়ি। কাঁটাতার দেওয়া আছে দুটোই আসামে। তাহলে কি করে হলো? আমরা সেই ভিডিও দেখেছি যে কাঁটাতারের এপার ওপার, গরু থেকে, মানুষ থেকে, মাদক সামগ্রী থেকে সব এপার ওপার করা হচ্ছে একটা সিস দিয়ে। সাধারণ মানুষ করছে, ভিডিও দেখোনি তোমরা? যে আজকে কাঁটাতারকে ব্যবহার করে সেটা সিসর মতে ব্যবহার করছে। এই কুচকুচ যেটা আমরা বাংলাতে বলি, তাহলে এটা ম্যানিং কে করবে? বিএসএফ কোথায়? অমিত শাহ ইন্টারভিউতে বলেছে যে এইগুলো ম্যান করা সম্ভব নয়। কই উনি তো বললেন না যে আমরা জমি পাইনি, তার কারণ হচ্ছে জমি বিএসএফ এর কাছেই আছে। বেশ, আই গট ইউর পয়েন্ট। আমার এখানেই প্রশ্ন একেবারে সরাসরি অরিজিৎ বক্সির কাছে। অরিজিৎ বক্সি, তাহলে বিএসএফ করছে নাকি? যারা দরজায় দাঁড়িয়ে আছে তারাই কি তাহলে ঘুষ নিচ্ছে? আমি প্রশ্ন করছি। দেখুন, কোনো সুস্থ নাগরিক হিসাবে আমাদের সিকিউরিটি ফোর্স সম্পর্কে এই ধরনের কমেন্ট করা বা তাদের সম্পর্কে এই ধরনের গরু পাচারে আপনি জানেন না একজন বিএসএফ কমান্ডারের নাম জড়িয়েছিল? দেখুন, নাম তো বহু ক্ষেত্রে, হাজি নুরুল ইসলাম তৃণমূলের এমপি, তার নাম তো দেগঙ্গা রায়টে জড়িয়েছে, এবং শুধু জড়ায়নি, বোমা পাচার করে এনে, এক্সপ্লোসিভ পাচার করে এনে সেখানে বোমা বিস্ফোরণ করানোতে নাম জড়িয়েছে তো আমরা দেখেছি তো। বিএসএফ সারা বছর ভর বিএসএফ এর জওয়ানরা বাইরের থ্রেট থেকে আমাদের প্রোটেক্ট করছে, সেখানে যদি কোথাও কোনো অ্যাবারেশন হয় তার এগেইনস্টে উপযুক্ত, তাহলে ঢুকছে না কেন? তাহলে ঢুকছে এক মিনিট প্লিজ, তাহলে ঢুকছে কিভাবে? অরিজিৎ বাবু, তাহলে ঢুকছে কিভাবে? এমপি হয়ে যায় সন্ত্রাসবাদী। আচ্ছা, ওকে, তাহলে ঢুকছে কিভাবে? নট কনভিক্টেড, সময় নষ্ট করবেন না। সহজ কথায় আসি, একটা কথা না বলে পারছি না। এই যে বলে না যে ওই মরা কান্না কি? আরে মশাই, ঢুকছে কিভাবে? নুরুল হাসান চৌধুরী, আরে ঢুকছে কিভাবে? আপনি এক নুরুল হাসান চৌধুরী নিয়ে বসে আছেন। আপনি এভাবে প্রথম কথা এভাবে প্রশ্ন করবেন না। আমার জানা দরকার, আমরাই করব। না, আপনি এভাবে প্রশ্ন করবেন না। ঢুকছে কিভাবে মানে আমি কি শান্তি নাকি? আপনি এভাবে কথা বলছেন, আপনি সেটাই তো প্রশ্ন। শান্তিটা কে বলতে পারেন? ঢুকছে প্রধানমন্ত্রী চৌকিদার বলেছে, ঢুকছে তার লায়াবিলিটি কার সেটা জিজ্ঞাসা করতে পারেন। ঢুকছে কিভাবে? আমার স্পষ্ট উত্তর, এরা ঢুকছে কিভাবে? জলপথে, স্থলপথে, আকাশপথে কিভাবে ঢুকছে? আমার মনে হয় জলপথে কিংবা স্থলপথে হয়েছে। আপনার মানে আপনি বলা হলে তারপরে আমি বলি। আমার দুজনকেই প্রশ্নটা আমি বলি। কিষাণ তো প্রচুর বলি বিষয়টা।
টোটাল আমাদের বাংলাদেশের সাথে আমরা যে বর্ডার শেয়ার করি, এটা বহুবার বহু ক্ষেত্রে চর্চিত, আপনার চ্যানেলেও আলোচিত হয়েছে, যে বর্ডার আমরা শেয়ার করি 680 হেক্টরের ফেন্সিংয়ের জন্য 5 বছর আগে থেকে ফুল টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সচেকারের কাছে দেওয়া রয়েছে, এবং সেখান থেকে এখনো পর্যন্ত 364 একর জমি পশ্চিমবঙ্গ সরকার অধিগ্রহণ করে এখানেই আসার বিএসএফ কে দেয়নি। এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের ফেডারেল স্ট্রাকচারে, যেটা একটু আগে তৃণমূল মুখপাত্র বললেন, সম্পূর্ণ একটা মিথ্যে কথা বলে গেলেন যে বিএসএফ আমি একবার কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে যাব। এই জমি কর্নেল চৌধুরী, এই যে বিএসএফ এর কাছে যাওয়ার যে জমি, সেই জমি নিয়ে দীর্ঘদিন ধরে আমরা বিবাদ শুনছি, কিন্তু এই বিবাদটা শেষ হবে কবে? আপনারা জমি দিন কর্নেল চৌধুরী, কেন আপনারা জমি অধিগ্রহণ করে দিচ্ছেন না? যদি আমরা এই রাজনৈতিক কচকচানির ওপর থেকে কথা বলতে পারি, প্রথমে কে জমি দিয়েছে, কে জমি দেয়নি, আমি দুটো রাজনৈতিক দলের দুজন বসে আছে রিপ্রেজেন্টেটিভ, এটা ইম্পর্টেন্ট না। বর্ডার ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। বহু জায়গায়, শুধু পশ্চিমবাংলা কেন, বহু জায়গায় বর্ডার ফেন্সিং ইজ নট দ্য লাস্ট রিসর্ট ফর এ বর্ডার। জম্মু কাশ্মীরে বহু জায়গায় লাইন অফ কন্ট্রোলে, বহু জায়গায় ইটস ওপেন লাইন অফ কন্ট্রোল, সেখান থেকে আনাগোনা হয়, ইনফিল্ট্রেশন হয়। এবং পশ্চিমবাংলার কথা যেখানে বলা হচ্ছে, একটা সার্টেন পোর্শন যেখানে দেওয়া হয়নি, কে দিতে চাইছে না, এই কথাগুলো অবান্তর। কারণ সে তো নিশ্চিতভাবে এতদিন ওই জায়গাটা দিয়ে দিত এবং কেন্দ্র এটা নিয়ে নিত, কারণ এটা ভারতে দুটো রাজনৈতিক দলের ব্যাপার, এটা ভারতের সার্বভৌমত্বের ব্যাপার, এটা ভারতের ব্যাপার, এটা ইন্ডিয়ার ব্যাপার, এটা কোনো তৃণমূল কংগ্রেস আর ভারত, এক্স্যাক্টলি মাই পয়েন্ট, এটা ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিনের ব্যাপার। তো এখানে বর্ডার ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট BIM কতটা ভালো, কিভাবে করছে, কেন ঢুকছে, কেন ইনফিল্ট্রেশন হচ্ছে, এই যে আনফিল্টার্ড ইনফিল্ট্রেশন হচ্ছে, নিশ্চিতভাবে রাজ্য সরকারে কোথাও না কোথাও গাফিলতি আছে। একবারে রাজ্য সরকার গা ঝেড়ে দেবে এটাও কেউ বলছে না, কিন্তু একইভাবে হোমে যেখানে বিএসএফ 4096 কিলোমিটার কমপ্লিট 7টা উত্তর পূর্ব রাজ্য এবং পশ্চিমবাংলা, এবং পশ্চিমবাংলা 2217 কিলোমিটার যেটা ইন্টারন্যাশনাল বর্ডার আছে, তার ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট নিশ্চিতভাবে হোমের দায়িত্ব, এটা হোমকে দেখতে হবে। সেখানে যদি কোনো গাফিলতি কোথাও হয়, রাজ্য সরকার দেখছে না, তার জন্য পুরো জঙ্গি সংগঠন পশ্চিমবাংলায় ঢুকে একটা অঘটন ঘটাবে, যা আজকে আমরা লালকেল্লা দেখলাম, তাহলে কেন্দ্র সরকার নিজের গাছ থেকে এবার আমি কর্নেল চৌধুরী, আইল কাম ব্যাক টু ইউ। আমি একবার সুভাষিসের কাছে যাব। সুভাষিস, যদি জমিটাই প্রবলেম হয়, যদি ফেন্সিংই প্রবলেম হয়, মায়ানমার এবং মণিপুরের মোরে বর্ডার, পোরাস বর্ডার, রোহিঙ্গা যদি ঢোকার এতই ভয় থাকে যে কোনো লোকের, যে কোনো দলের, তো ওখানে গিয়ে ফেন্সিং করো, পারবে না করতে, পারবে না। বর্ডার সিলিং পোস্ট 5 কিলোমিটার এদিক ওদিক, এক্ষুনি বিজেপি কিংবা তৃণমূলের মুখপাত্র আমায় জিজ্ঞেস করতে হবে আপনি কি করে জানলেন? গিয়ে দেখে এসছি আসাম রাইফেলের সাথে। দ্বিতীয়, LAC-তে যান, অরুণাচলে ফেন্সিং করুন, পারবেন না, টেরেনটা অ্যালাউ করে না। LOC-তে যান, টেরেন অ্যালাউ করে না, কিন্তু সেখানে মেকানিজম আছে ইনফিল্ট্রেশন আটকাবার। বাংলাদেশ বর্ডারে মেকানিজমটা নেই কেন? সমস্যাটা কোথায়? দেখুন, বাংলা এবং বাংলাদেশের মধ্যেকার নিজস্ব ইতিহাস এবং তাদের মধ্যেকার ইন্টার টেরিটোরিয়াল রিলেশনশিপটার যে ফিলোসফিটা আছে, এটা বুঝতে হবে। বাংলা এবং বাংলাদেশের মধ্যে যে রিলেশনশিপটা ছিল, সেটা চ্যালেঞ্জ রিলেশনশিপ বা সেটা কোনো রকম একে অপরকে মেরে দেওয়ার রিলেশনশিপ ছিল না। সেটা আস্তে আস্তে উইথ দ্য টাইম ম্যাচিওর করেছে, টার্ন করেছে। তাই জন্য আমাদের কাছে বর্ডার হ্যাজ বিকাম এ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। আমি একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি, প্রথম থেকে এই জিনিস ছিল। আমি একেবারে 30 সেকেন্ড করে, প্রথমে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, প্রথমে বিজেপির মুখপাত্র এবং তারপর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অজিতবাবু। দেখুন, খুব সবচেয়ে বড় কথা হচ্ছে কেন এখানে এই ধরনের ক্রস বর্ডার ইনফিল্ট্রেশনটা হচ্ছে। কারণ আমাদের এখানে যে অপারেটিভগুলো লোকালে অপারেট করছে এবং তৃণমূল সরকারের সমর্থনে, শুভরঞ্জন সিং ব্যারাকপুরে চার্ট টাঙিয়ে লিখে রেখে দেয় যে 15,000 টাকায় আধার নিন, 10,000 টাকায় ভোটার নিন, 5,000 টাকায় জন্মের শংসাপত্র। সন্দেশখালী কেন ব্যর্থ হলো? যখনই সেন্ট্রাল এজেন্সি ঢুকতে গেছে, মাথায় মনে করে দেখুন 3 দিন ধরে তাদেরকে আটকে রাখা হয়েছে এবং রক্তাক্ত অবস্থায় বাহিনীর জওয়ানদের প্রথমে সেটব্যাক ফিরে আসতে হয়েছে, তবে তারা 3 দিন পরে ঢুকতে পেরেছে। কোথাও বিজেপির বক্তব্য হচ্ছে রাজ্যের শাসক দলের পৃষ্ঠপোষকতায় এর মদত দেওয়া হচ্ছে। কৃষ্ণবাবু, না, তাহলে কালাদান প্রজেক্টটা কি প্রজেক্ট? আজকে তুমি মণিপুরের বর্ডারের কথা বললে, তাহলে রোহিঙ্গা বর্ডারটা তো ওটাই।
রোহিঙ্গাদের বার্মার সাথে তো পশ্চিমবাংলার কোনো বর্ডার নেই, রোহিঙ্গাটা ঢুকলো কোথা থেকে? আজকে নাগাল্যান্ড হোক, আজকে মণিপুর হোক, আজকে মিজোরাম হোক, এই বর্ডারগুলো ফেন্সিং বা এগুলো ম্যানিংয়ের দায়িত্ব কোন সিকিউরিটি ফোর্সেসে? আর কালাদান প্রজেক্টটা ডাইরেক্ট বার্মা থেকে মেনল্যান্ড ইন্ডিয়াতে ডাইরেক্ট ওয়াটার ট্রানজিটটাকে কে মনিটর করছে? এই চুক্তিটাকে স্বাক্ষর করেছিল। একেবারে আমার সময় আসবে, একেবারেই শেষ। এই দ্বন্দ্ব যতদিন না মিটবে ততদিন হয়তো একটা রোবাস্ট সিকিউরিটি মেজার সামনে আসবে না। কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা রোবাস্ট সিকিউরিটি মেজার, যেখানে রিজিওনাল কিংবা স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে হাতে হাত রেখে দেশের সুরক্ষার জন্য কাজ করতে হবে, নিজেদের রিজিওনাল ডিফারেন্সেসকে সরিয়ে রেখে। আশা করবো আগামী দিনে সেটাই হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।